এবার অরুণাচলে ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের জাহাজ দখলের চেষ্টা রুখে দিল ইরান। আরও জানিয়ে দিব, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতের বিমানকে বাধা। মার্কিন জেনারেলের মন্তব্য, চীনা তাইপেকে সম্পূর্ণ রক্ষা করতে সক্ষম আমেরিকা। আরও থাকছে, বাইডেনকে পাল্টা জবাব চীনের। তালেবান ক্ষমতা দখলের পর অস্থিরতা বেড়েছে পাকিস্তানে। এবং সর্বশেষে জানতে পারবেন, কাবুলে ভুল ড্রোন হামলাকে বৈধ বলেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে শুনছেন কিংবা দেখছেন। আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভারত এবং চীন যদি সংঘর্ষ বেঁধে যায় সেক্ষেত্রে কে বেশি শক্তি প্রদর্শন করতে পারবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবার অরুণাচলে ভারত চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ। চীন ও ভারতের সেনা সদস্যের মধ্যে আবার মুখোমুখি সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলা হয়, গত সপ্তাহে অরুণাচল সেক্টরে এই ফেস অফ হয়। সংবাদ সংস্থা এএনআই কে এই বিষয়ে জানার প্রতিরক্ষা ক্ষেত্রে একটি সূত্র। উল্লেখ্য, অরুণাচলের সীমান্ত নিয়ে চীন ও ভারতের বিভিন্ন দাবি রয়েছে। জানা গিয়েছে এই ফেস অফ বেশ কয়েক ঘন্টা ধরে চলে, পরে প্রোটোকল অনুযায়ী এই বিবাদ মেটানো হয়। তবে এই সংঘর্ষে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগে গত বছর সীমান্ত বিবাদের জেরে পূর্ব লাদাখের সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন। সেই ঘটনায় ভারতীয় সেনার প্রায় 20 জন সেনাকর্মী নিহত হয়েছিল। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই সংঘর্ষের পর থেকে ভারত সংলগ্ন বিভিন্ন সীমান্ত সেক্টরে শক্তি বাড়িয়েছে চীন। লাদাখ সেনা প্রত্যাহারের কথা হলেও বিভিন্ন শ্রোতায় সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে চীন। সাথে রয়েছে অত্যাধুনিক অস্ত্র সম্ভার। ভারতীয় সূত্র দাবি করেছে যে কয়েকদিন আগে চীনা সেনাবাহিনী উত্তরাখণ্ডের সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল বলে জানা যায়। পরে ভারতীয় সেনাবাহিনী সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে। গত 30 আগস্ট ওই ঘটনা ঘটেছিল। পূর্ব লাদাখের প্রায় 19 মাস ধরে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে। এই আবহে উত্তরাখণ্ডের সেনার অনুপ্রবেশ বা অনশলে দুই সেনার ফেস অফের মতো পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে কূটনৈতিক স্তরে বেইজিং বরাবর লাদাখের সংঘর্ষের দায় ভারতের ঘাড়ে চাপাতে সচেষ্ট হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশে বিতর্কিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তাইয়ং সেক্টরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের অসংখ্য সেনা। গত সপ্তাহে ঘটে এই সংঘর্ষের ঘটনা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে শুক্রবারে খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কয়েকদিন আগে চীনা সেনারা ভারতের উত্তরাখণ্ডের সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পরে ভারতীয় সেনা সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে। খবরে বলা হয়, গত সপ্তাহে প্রায় 200 সেনাকে আটকে দেয় ভারতের সেনারা। লাইন অফ কন্ট্রোলে খুব কাছে চলে এসেছিল চীনার লাউজ ফৌজও। তখনই ভারতীয় সেনারা তাদের আটকে দেয়। কয়েক ঘন্টা দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। এক পাশ দুই তরফের কমান্ডারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় কোনো পক্ষের কোনো ক্ষতি হয়নি। এই মুহূর্তে অঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত বছর সীমান্তের বিবাদের জেরে পূর্ব লাদাখের সংঘর্ষ জড়িয়েছিল ভারত ও চীন। ভারতের সীমান্তবর্তী এলাকা চীনের টহলদারিতে চলছে। সীমান্ত এলাকায় চীনা সরানোর প্রক্রিয়া নিয়ে চলতি আগস্টে কয়েকবার বৈঠকে বসে নয়াদিল্লি ও বেইজিং। কমান্ডার পর্যায়ে প্রায় 9 ঘন্টা ধরে আলোচনা হলেও ইতিবাচক কোনো ফল আসেনি। তবে ভারতের আশা, চীন পূর্ব লাদাখের সীমান্ত অবশিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করবে এবং দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলবে। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, চীনের পক্ষ থেকে উস্কানিমূলক আচরণ এবং একতরফা পদক্ষেপের ফলে এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাহাজ দখলের চেষ্টা রুখে দিল ইরান। ওমান সাগরে ইরানের তেলবাহী একটি জাহাজ দখলের চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের রেভলিউশনারি গার্ড মার্কিন অপতৎপরতা রুখে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে আল জাজিরা রয়টার্সে খবর প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবর দাবি করা হয়, ওমান সাগরের যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার নিয়ে ইরানের তেলবাহী একটি ট্যাঙ্কার দখলের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। ট্যাঙ্কারটি দখল নিয়ে তারা অজানা গন্তব্যে রওনা দেয়। খবর পেয়ে রেভলিউশনারি গার্ড গিয়ে এটি উদ্ধার করে তাদের সীমানায় নেওয়া শুরু করে। মার্কিন বাহিনী দ্বিতীয়বার তেলের জাহাজটি দখলের চেষ্টা করে, কিন্তু ইরানের রেভলিউশন গার্ডের প্রতিরোধে তারা ব্যর্থ হয়। জাহাজটি বর্তমানে ইরানের জলসীমানায় রয়েছে। ইরান খুব শিগগিরই এ বিষয়ে ভিডিও প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা বিষয়ে বাহরাইন নিযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিট বলেছে, তারা রিপোর্টটি দেখেছেন, কিন্তু জানানোর মতো কোনো তথ্য তাদের কাছে নেই। উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে ইরান বরাবর যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের তৎপরতায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সাগরে টহল দাঁড়িয়েছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, তারা নিবিড়ভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করেছেন। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতের বিমানকে বাধা। পাকিস্তান সরকার কোনোভাবেই ভারতকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না। এজন্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর শ্রীনগর থেকে শারজাগামী ভারতীয় বিমানকে বাধা দিয়েছে। ফলে কাশ্মীর থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে ভারতের বিমানকে গুজরাটের উপর দিয়ে অনেক পথ
দূরে যেতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর খবর বলা হয়েছে, সম্প্রতি কাশ্মীরে গিয়ে এই বিমানে উদ্ভাবন করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পাকিস্তান অনুমতি না দেওয়ায় বিমানটি গুজরাটের উপর দিয়ে যাবে। সরকারের এক কর্মকর্তা জানান, শ্রীনগর থেকে শারজাগামী উড়োজাহাজকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অনিচ্ছুক। এই ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে। জানা যায়, গো ফ্রান্স নামের ওই উড়োজাহাজ সংস্থা 23 অক্টোবর কাশ্মীর থেকে শারজা যাওয়ার ফ্লাইট চালু করে। 31 অক্টোবর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তারা ফ্লাইট পরিচালনা করে। 31 অক্টোবর প্রথম বাধা দেয় পাকিস্তান। এতে ঘুরপথে 40 মিনিট দেরিতে ফ্লাইটটি শারজা পৌঁছায়, যদিও এর ব্যাখ্যা এখনো দেয়নি পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তে হতাশ ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক। মার্কিন জেনারেলের মন্তব্য, চীনা তাইপেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, চীনের পক্ষ থেকে সম্ভাব্য হামলার মুখে চীনা তাইপেকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার ক্ষমতা মার্কিন সেনাদের রয়েছে। তিনি তার ভাষায় বলেন, বিশ্বের যে কোনো যাই হোক না কেন তা মোকাবেলার ক্ষমতা আমাদের আছে। গতকাল বুধবার আসপেন নিরাপত্তা ফোরামে দেওয়া বক্তব্যে জেনারেল মার্ক মিলি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এই সক্ষমতার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। মার্কিন এই জেনারেল এইবারই প্রথমে চীনা তাইপেকে রক্ষার ব্যাপারে এই ধরনের বাগম্বর করলেন না, বরং এর আগেও তিনি এমন কথা বলেছিলেন। জেনারেল মার্ক মিলি তার বক্তৃতা আরো বলেন, তিনি মনে করেন না যে আগামী 2 বছরে তাইওয়ানের উপর চীনা হামলা চালাবে। তিনি বলেন, আমরা ব্যক্তিগত বিশ্লেষণ দেবে আগামী 6 মাস কিংবা 12 মাস অথবা 24 মাসের ভেতরে চীন তাইওয়ানের উপর হামলা চালাবে না। তবে চীন যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এক চীন নীতির আওতায় তাইওয়ানের উপর সার্বভৌম দাবি করে আসছে চীন। বিশ্বের বেশিরভাগ দেশই চীনের এই দাবির পক্ষে একমত। এই নীতিকে আমেরিকা এতদিন স্বীকৃতি দিয়ে এসেছে, কিন্তু 90 দশকের শুরু থেকে ধীরে ধীরে আমেরিকা এই নীতি থেকে সরে আসতে শুরু করে এবং তাইওয়ানের সঙ্গে আলাদা নিরাপত্তা ও সামরিক সম্পর্ক গড়ে তোলে ওয়াশিংটন। সূত্র পাঁচ টুডে। বাইডেনকে পাল্টা জবাব চীনের। জলবায়ু সংকট নিরসনে চলমান COP26 সম্মেলনে অংশ না নেওয়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। মার্কিনীদের উদ্দেশ্যে তারা বলেছে, কথা চেয়ে কাজ করার দেখানোটাই বেশি ফলপ্রসূ। খবর এএফপির। স্থানীয় সময় গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এমন মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার চীনের সমালোচনা করে বাইডেন বলেন, সম্মেলনে অংশ না নেওয়া চীনের জন্য একটা বড় ভুল। এমনটি করার পরও কিভাবে তারা নিজেদের নেতৃত্ব দাবি করে। চীন বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ। এরপর স্কটল্যান্ডের গ্লাসগো অনুষ্ঠিত COP26 সম্মেলনে অংশ নেননি চীনা প্রেসিডেন্ট। এমনকি করোনা মহামারীর শুরুর পর থেকে চীনের বাইরে কোনো সফরে যাননি তিনি। ওয়াং ওয়েনবিন বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য আমাদের ফাঁকাবুলির চেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সময় তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার সমালোচনাও করেন তিনি। ওয়েনবিন বলেন, মার্কিনদের এমন পদক্ষেপের ফলে জলবায়ুর বৈশ্বিক নিয়ন্ত্রণ ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ক্ষতির সম্মুখে পড়েছে। COP26 সম্মেলনকে প্যারিস চুক্তি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। 6 বছর আগে প্রাক শিল্পায়ন সময় থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বিশ্বের বেশিরভাগ দেশ প্যারিস চুক্তিতে সম্মত হয়। চলতি দশকের মধ্যে মিথেন গ্যাসের নিঃসরণ কমপক্ষে 30% কমাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। গত মঙ্গলবার সংক্রান্ত বৈঠকে অংশ নেয় প্রায় 100 দেশ। বিশেষজ্ঞরা বলেছেন, এই উদ্যোগ তাপমাত্রা বৃদ্ধির উপর সর্বদাই প্রভাব ফেলবে। এদিকে জলবায়ু সম্মেলনে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বাইডেন। বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান চতুর্থ। মঙ্গলবার বাইডেন বলেন, পুতিন মারাত্মক জলবায়ু সমস্যার মধ্যে রয়েছেন। এরপর তিনি কোনো পদক্ষেপ নিতে আগ্রহী দেখাচ্ছেন না। তালেবান ক্ষমতা দখলের পর অস্থিরতা বেড়েছে পাকিস্তানে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান ইতিমধ্যে এই ধরনের জটিলতা তৈরি হয়েছে। যদিও পাকিস্তান এই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে আগে ইঙ্গিত দিয়েছিল, তবে দীর্ঘ সময় ধরে আশ্রয় দেওয়া তালেবানের ক্ষমতা দখলকে এখন কৌশলগত বিজয় হিসেবে নিয়ে চুপ রয়েছে দেশটি। আল আরাবিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই জটিলতা দুটি বিষয় নির্ভর করছে। প্রথমত, তালেবান অত্যাধিক চরমপন্থী আল কায়দা ও ইসলামিক স্টেট খোরাসানের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয়ত, কাবুল সরকার তাদের মিত্র তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পর্কের লাগাম টানতে অনিচ্ছুক। পাকিস্তানের ইমরান খান সরকার তেহরিকে তালেবানের পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যারা ইসলামের বিদ্রোহী গ্রুপে বেরবলি শাখার দেববন্ধু ও তেহরিকে লাভবাহিক পাকিস্তানের অংশ। টিটিপি কাবুলের সহায়তা নিজেদের সুসংগত করছে এবং টিএলপি লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত দীর্ঘ মাস শুরু করেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, পরামর্শদাতা মানবাধিকার সংস্থাগুলোর উদ্বিগ্ন, কারণ
এসব কারণে পাকিস্তানের অস্থিরতা অনিবার্য এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের পতন দেশের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াতে পারে। পাকিস্তানের বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ডায়ালিসিস রেজিস্টার ডাটাবেস পাকিস্তান পোর্টাল নিবন্ধিত করা হয়েছে। দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর সহিংসতার ৩০৪ ঘটনা ঘটেছে। বিশেষ করে উপাসনাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা চালানো হয়েছে। ২০০৫ সাল থেকে ২০২১ সালের মধ্যে হত্যা, অপহরণ, সাম্প্রদায়িক হামলা, গণসহিংসতা, বোমা বিস্ফোরণ, ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তরীকরণের ঘটনা ঘটেছে। সূত্র এএনআই। কাবুলে ভুল ড্রোন হামলাকে বৈধ বলেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ছাড়া এক মুহূর্তে সন্দেহভাজন আইএস সদস্যদের গাড়ি লক্ষ্য করে কাবুলে একটি ড্রোন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় ১০ জন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারায়। এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একটি তদন্ত শুরু করে। তদন্ত শেষে গতকাল বুধবার পেন্টাগনের মহাপরিদর্শক ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন ওই ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো আইন লঙ্ঘন করেনি। খবর এএফপির। গত ২৯ আগস্ট যুক্তরাষ্ট্র ওই ড্রোন হামলা চালায়। এতে ৩ জন প্রাপ্তবয়স্ক ও ৭ জন শিশু নিহত হয়। নিহত ৩ প্রাপ্তবয়স্ক একজন যুক্তরাষ্ট্রের একটি সাহায্য সংস্থার হয়ে কাজ করতেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখার সন্দেহভাজন হামলাকারীদের ব্যবহৃত গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা প্রাথমিকভাবে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন ড্রোন হামলায় বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ার তীব্র সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। তদন্ত প্রতিবেদনে মার্কিন বিমান বাহিনীর মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল সামি ডি সেইড বলেন, তদন্ত সংক্রান্ত আইনসহ কোনো আইনশৃঙ্খলা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। নিশ্চিতকরণ সহ নানা ভুলে দুঃখজনক এই ঘটনা ঘটেছে। সত্যিকার অর্থে এটা ছিল ভুল, তবে এটা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল না।